বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে সভাপতি করে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। সকালে বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কমিশনের অন্য সদস্যরা হলেন সামরিক বাহিনীর 2 জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সিভিল সার্ভিসের একজন, পুলিশের একজন সিনিয়র কর্মকর্তাও রয়েছেন। এছাড়া কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। অন্যদিকে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি বলে জানান তিনি। বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেওয়া হবে না। যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছে। আর পররাষ্ট্র উপদেষ্টা 2 মাসের মধ্যে 60,000 রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন সেটি ভুলবশত বলা হয়েছে। 2 মাসে নয়, গত 1.5 থেকে 2 বছরের মধ্যে 60,000 প্রবেশ করেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার দিয়ে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানী ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক। জনাব মোহাম্মদ আব্দুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি শুনছিলেন বা দেখছিলেন, যেখানে বলা হয়েছে যে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের মাধ্যমে আসল ঘটনা কতটা বের হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে আমাকে যুক্ত করার জন্য। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছেন যেখানে আমরা মুক্ত দেশে আমাদের মতামত প্রকাশ করার সুযোগ পাচ্ছি। এবং আপনাদের জ্ঞাতার্থে বলছি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড, যাকে কার্নেজ বলা হয়, বিডিআর কার্নেজ, এটা একমাত্র ঘটনা আমার মনে হয় সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি একই সাথে দিনে দুপুরে 57 জন সামরিক বাহিনীর চৌকস অফিসারকে হত্যা করার ইতিহাস দ্বিতীয় একটি নেই। এবং এটা ঘটিয়েছে ভারতের নির্দেশে শেখ হাসিনা। এটা আজকে দিবালোকের মতো প্রমাণিত সত্য। এবং সেই 57 জন অফিসারকে যদি গুলি করে হত্যা করা হতো তাহলেও কষ্ট তেমন একটা হতো না। তবে যে নৃশংসতম ভাবে হত্যা করেছে হাসিনা এবং তার রাজনৈতিক সরকার, ফেসিবাদী সরকার, সেই বিচারটা টালবাহানা করে সে দীর্ঘায়িত করেছে এবং কোনো তদন্তই করেনি। যখন সঠিক তদন্ত হচ্ছিল সেই তদন্তকে সে বাধাগ্রস্ত করেছে, তদন্ত কমিটিকে কাজ করতে দেয়নি। অবশেষে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আরো অনেক আগেই কাজটি শুরু করার উচিত ছিল। 2রা আগস্টের পরে সর্বপ্রথম এই কাজটি প্রথম এজেন্ডা হিসেবে হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। কেন তা আমি বলতে পারবো না, হয়তো বিভিন্ন চাপে কাপে এই সমস্ত হয়নি। কিন্তু অবশেষে আমরা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারগণের প্রচন্ড চাপে সরকার বাধ্য হয়েছে একটি কমিশন করতে। প্রথমত তো কমিশনই করবেন না, তারা কমিটি করার জন্য পায়তারা করছিলেন, কিন্তু কমিটি দিয়ে এই তদন্ত কখনো হতে পারে না। সেজন্য আমি নিজেও আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জেনারেল জাহাঙ্গীর আলম, তিনি আমাকে অত্যন্ত বেশি স্নেহ করেন। স্যারের সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে নিয়ে এবং অন্যরাও কথা বলেছেন। অবশেষে স্যার কনভিন্স হয়েছেন, তিনিও ডিজি বিডিআর ছিলেন, এবং অবশেষে আমরা কমিশন করতে সমর্থ হয়েছি। এখন এই কমিশনের যারা সদস্য, তারা এই মূল ঘটনা বের করে আনতে পারবে বলে কতটা আশাবাদী আপনি? দেখুন, এমন একজন লোককে এই দায়িত্ব দেওয়া হয়েছে, জেনারেল ALM ফজলুর রহমান। আপনারা জানেন তিনি বিডিআর এর মহাপরিচালক ছিলেন এবং তার সময় বিডিআর অত্যন্ত ভালো কাজগুলো করেছিল দেশের জন্য। বীর ধর্পে নেমেছিল আমাদের শত্রুপক্ষের, যারা আমাদের এই দেশকে দখল করতে চায়, যারা আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করতে চায়, যারা আমাদের সামরিক বাহিনীর অস্তিত্বই স্বীকার করে না, যারা আমাদের বর্ডারে প্রতিদিন আমাদের লোকদেরকে হত্যা করছে। সেই সময়ে তিনি এই ডিজিবিডিআর থাকাকালীন বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, সাহসী ভূমিকা রেখেছেন।
আপনারা জানেন যে অর্থাৎ এই বেরোবারি কমিশন নিয়ে আপনি আশাবাদী, এটুকু আমরা বুঝতে পারছি। আরেকটি বিষয় জানতে চাই যে এর আগেও তো তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তখন যে তদন্ত হয়েছিল সেটি গ্রহণযোগ্য হয়নি কেন বলে আপনি মনে করেন? সেই তদন্ত কমিটি তো তারাই করেছিল যারা হত্যাকারী। যারা হত্যাকারী দিয়ে তো হত্যার কোনো কমিশন গঠিত হতে পারে না, এবং সেই কমিটি গঠন হলেও সেই কমিটি কাজ করতে পারেনি। ব্রিগেডিয়ার হাসান নাসির শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এবং নোট অফ ডিসেন্ট দেওয়ার ফলে সেই কমিটির কার্যক্রমগুলো স্থগিত হয়ে যায়, এবং সমস্ত তদন্ত কাগজপত্র যত দলিলপত্রাদি আছে সব হাসিনার ফ্যাসিবাদী সরকার সেগুলো দখল করে নিয়েছিল। জি, মোহাম্মদ আব্দুল হক, আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি বলেন, বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ফেরানো যাবে শেখ হাসিনাকে। আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। আচ্ছা, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, যেমনটি আপনি শুনছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। যদি তাই হয়ে থাকে তাহলে সেই প্রক্রিয়াটি কেমন হতে পারে, এ বিষয়ে বিস্তারিত আপনার কাছে কি তথ্য রয়েছে? লোপা, ধন্যবাদ। দেখুন, আমি এই মুহূর্তে কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে ছিলাম, আমি হাইকোর্টে চলে আসছি এবং এ নিয়ে আমরা কথা বলেছি। গতকালকেও কিন্তু এ নিয়ে কথা হয়েছে, চিফ প্রসিকিউটর তিনি কথা বলেছেন। দেখুন, মূলত এখানে দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে বন্দি প্রত্যার্পণ চুক্তি, যেটি বাংলাদেশের সাথে ভারতের 2013 সালে হয়েছিল এবং পরবর্তীতে 2016 সালে এসে এটিকে সংশোধন করা হয়। আরেকটি হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা। বাংলাদেশে এর আগে প্রায় 16-17 জনকে কিন্তু ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার রেকর্ড রয়েছে, গণমাধ্যমে আমরা সেটি দেখেছি। এর আগেও অনেকে কথাও বলেছেন। তো এখানে প্রাথমিক প্রক্রিয়া যেটি ছিল, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সবার আগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, দুই ক্ষেত্রেই। কারণ তাকে যে ফিরিয়ে আনা হবে কিসের ভিত্তিতে, সে যে অপরাধী সেটি আপনি বন্দি প্রত্যার্পণেও তাকে অপরাধী প্রমাণ করতে হবে। একই সাথে আরেকটি বিষয় হচ্ছে, আপনি ইন্টারপোলের মাধ্যমে সে যে অপরাধী, আদালত কর্তৃক যে সে অপরাধ স্বীকৃত একজন অপরাধী বা তার বিরুদ্ধে পরোয়ানা আছে, সেই বিষয়টি আনতে হবে। তো গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ কিন্তু 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিল এবং পরবর্তীতে গত 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি চিঠি ইন্টারপোলের জন্য পুলিশ সদর দপ্তর অর্থাৎ আইজিপি বরাবর একটি চিঠি দেওয়া হয় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য। আজকে যেটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা চিঠি দিয়েছেন যে বন্দি প্রত্যার্পণের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে। হ্যাঁ, এটি ঠিক যে এই উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ই নিবে, কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়া বা সেই ব্যাপারে যে সরাসরি সর্বশেষ পদক্ষেপ, সেই ব্যাপারে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। অর্থাৎ সেই ব্যাপারটি হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো করেনি। কিন্তু আমরা এর আগে দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যা যা করার সবকিছুই করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে আনা হয়, সেক্ষেত্রে দেখুন আইন অনুযায়ী বিভিন্ন ধারা রয়েছে, সেখানে কিন্তু বিশেষজ্ঞ অনেকেই বলেছেন যে বন্দি প্রত্যার্পণ চুক্তিটা যতটা সহজে যেমন আনা যায়, একই সাথে আবার খুব কঠিন। এখানে মূলত বিষয়টা হচ্ছে যে দেশ ফেরত দেবে, অর্থাৎ এক্ষেত্রে ভারতে তিনি অবস্থান করছেন শেখ হাসিনা, তাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারতের সদিচ্ছার বড় বিষয় রয়েছে। কারণ এক্ষেত্রে দেখুন আইনে সহজ বিষয় আছে, আবার খুব কঠিন বিষয় আছে চুক্তির মধ্যে। 2016 চুক্তিটি যখন সংশোধন করা হয় তখন বলা হয়েছিল যে কোনো ডকুমেন্ট অর্থাৎ বিশেষ কোনো আলাদা কাগজপত্র দেওয়ার দরকার নেই, শুধুমাত্র যে দেশ ফেরত চায় আদালতের গ্রেপ্তার হলেই যথেষ্ট। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, যদি কোনো দেশ মনে করে যে রাজনৈতিক কারণে তাকে আসলে হয়রানি করা হচ্ছে, রাজনৈতিক কারণেই তাকে শাস্তি দেওয়ার জন্যই তাকে ফেরত চাওয়া হচ্ছে, এই বিষয়টি যদি যে দেশটি ফেরত দিবে যদি মনে করে, তার কিন্তু না দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধা এই চুক্তির মধ্যে আছে। সুতরাং সেই জায়গায় থেকে এটি স্পষ্ট এবং অনেকেই যারা এই ব্যাপারটি জানেন তারা বলছেন যে মূলত রাজনৈতিক সদিচ্ছাটাই সবচেয়ে বড় বিষয়। যে দুটি দেশ যে ফেরত দিবে, যে দেশটি দেবে সেই দেশ যদি না দিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু অন্য দেশে ফেরত নেওয়াটা খুব কঠিন একটি ব্যাপার। কিন্তু এক্ষেত্রে আমি একটা বিষয় একটু মনে করতে চাই, এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তিনি বলেছিলেন যে বন্দি প্রত্যার্পণ চুক্তি একটি মাধ্যম, কিন্তু তার থেকে ইন্টারপোলের মাধ্যমেও কিন্তু আনা আরো সহজ।
ইন্টারপোলের মাধ্যমে যদি কারোর বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়, সেক্ষেত্রে যেটি হয়, পৃথিবীতে 194টা দেশ যারা ইন্টারপোলের সদস্য রয়েছেন, সেই প্রত্যেকটি দেশে নোটিশ চলে যায়, তাদের একটি আলাদা ইন্টারপোল যে ওয়েবসাইট আছে সেখানে প্রকাশ করা হয় তার সকল তথ্য। মূলত ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করাটার মূল অর্থই হচ্ছে এই লোকটি অপরাধী, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশে এই অপরাধ সংঘটিত হয়েছে, এই তথ্যপত্র আছে, সারা পৃথিবীর পুলিশকে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীকে সেটি অ্যালার্ট করা হয়, তার প্রতি নজর রাখতে বলা হয়। এবং বাংলাদেশে এর আগে কিন্তু তাকে ফেরত আনার বিষয়টি আমরা দেখেছি, অনেক আসামিদেরকে আনা হয়েছে এর আগে। এখন সব মিলিয়ে এই বিষয়টি খুবই আলোচনায় যে শেখ হাসিনাকে কোন মাধ্যম ধরে দেশে ফিরিয়ে আনা হবে। দুটি মাধ্যম ধরেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এর আগে বলা হয়েছে যে ইন্টারপোলের মাধ্যমেও কাজ চলছে, একই সাথে বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমেই তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এখন দেখা যাক সর্বশেষ সরকার কোন উদ্যোগের মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে পারেন। এরই মধ্যে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি হয়নি, একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি ভারতকে চিঠি দেওয়া হয়েছে, সে ধরনের তথ্য কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত পাওয়া যায়নি। যে জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চুক্তির দুর্নীতির বিষয়ে ব্রিটিশ সিটি মিনিস্টার ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্য ক্যাবিনেটের নীতি ও নৈতিকতা দলের এক প্রতিনিধি। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেস। এতে বলা হয়, দুর্নীতির অভিযোগের বিষয়ে গত বৃহস্পতিবার ক্যাবিনেট অফিসের প্রোপ্রাইটি অ্যান্ড ইথিক্স টিমের একজন প্রতিনিধি টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চুক্তির দুর্নীতিতে তার নাম আসা নিয়ে কর্মকর্তাদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। তবে দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করে নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছেন শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ। 2013 সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্কো সফরের সময় রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক চুক্তি হয়। সে সময় তার সফর সঙ্গী ছিলেন টিউলিপ। এই চুক্তিতে দুর্নীতি এবং টিউলিপের জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে দুদক। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছে দুদক। সকালে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী জমা না দেয়ায় তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের এই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদনের ভিত্তিতে মামলা করার সিদ্ধান্ত নেয় দুদক। কর্মকর্তারা জানান, এস.কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরী দুদক আইনের নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদের বিবরণী দাখিল করেননি। উচ্চ আদালতের বিচারক নিয়োগ আইনের খসড়া মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ বিষয়ে আগামী শনিবার আলোচনায় বসবে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। স্বচ্ছতার ভিত্তিতে বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে সংস্কার কমিশন। আইনটি বাস্তবায়ন হলে বিচারক পদে আর দলীয় সমর্থকদের নিয়োগের সুযোগ থাকবে না বলেন তিনি। সোমবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে উচ্চ আদালতের ক্ষমতার অপব্যবহার করা হয়েছিল। নির্যাতন যন্ত্রকে আরও নির্মম করে সাধারণ অধিকার হরণের চর্চা চালু ছিল। বিচার বিভাগকে মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়। আইন উপদেষ্টা আরও জানান, আগামী 6 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য স্বাধীন একটি সচিবালয় গঠন করা হবে। নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে, এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। ফলে এটা খুবই ভাইটাল এরিয়া। উচ্চ আদালতে নিয়োগের আইন সেটা আমরা 3টা ড্রাফট আমরা পেয়েছি। জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। রাজধানীতে চাঁদাবাজদের তালিকায় নাম থাকলে ছাড়া হবে না রাঘব বোয়ালদেরও, এমন হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। তবে অপরাধ বিশ্লেষকরা বলছেন, চাঁদাবাজদের নাম ও রাজনৈতিক পরিচয় জনসমক্ষে প্রকাশের পাশাপাশি পৃষ্ঠপোষকদেরও ধরতে হবে। এছাড়াও রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে তাও নিশ্চিত করতে হবে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি। ঢাকা সহ সারা দেশে কমেনি চাঁদাবাজদের দৌরাত্ম্য। ডিএমপি কমিশনার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যেও বিষয়টি স্পষ্ট।
ডিএমপি কমিশনার শিগগিরই চাঁদাবাজদের ধরার কথা বললেও অপরাধ বিশ্লেষকরা মনে করেন শুধু মাঠে চাঁদাবাজদের ধরলে মিলবে না সুফল। চাঁদাবাজদের পৃষ্ঠপোষকদেরও ধরার পরামর্শ তাদের। এই ধরনের বক্তব্য আমরা বহু শুনেছি যে এই মাসে এই এত তারিখের মধ্যে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, সিন্ডিকেটের তালিকা হচ্ছে, এদেরকে ধরা হবে। এই বক্তব্যগুলোর প্রতি মানুষের এখন খুব একটা বেশি আস্থা নাই। মানুষ এখন অ্যাকশন দেখতে চায়। আওয়ামী সরকারের আমলে দলীয় নেতাকর্মীরা চাঁদাবাজিতে সরাসরি জড়িত থাকলেও তারা এখন পলাতক। এই অপরাধ বিশ্লেষক মনে করেন নতুন করে রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে তা নিশ্চিত করতে হবে এখনই। চাঁদাবাজি ঠিকই আছে, শুধু মানুষগুলো পরিবর্তন হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে বিগত সরকারের পৃষ্ঠপোষকতায়, বিগত সরকারের কোনো রাজনৈতিক দল নেতার পৃষ্ঠপোষকতায় যারা চাঁদাবাজি করেছেন তারা তো এখন নেই। তাহলে এই যে নতুন যে মানুষগুলো যে আসলো চাঁদাবাজিতে, তারা আসলে কারা বা তাদের রাজনৈতিক পরিচয় কি? পুলিশ বলছে কোনো রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির সুযোগ নেই। তালিকায় রাঘব বোয়ালদের নাম আসলে তাদেরও ধরা হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা ব্যাকগ্রাউন্ড আমাদের কাছে মুখ্য বিষয় নয়। কোনো রাজনৈতিক দল থেকে নিশ্চয়ই তা কাউকে বলা হয়নি যে তোমরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করো। আমাদের কাছে অপরাধী। চাঁদাবাজির ঘটনায় অনেকেই মামলা করতে চান না, ফলে আসল চাঁদাবাজ থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, বলছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 16 মাস পর বাড়ি ফিরলেন নিখোঁজ যুবক রহমতুল্লাহ। রবিবার রাতে তাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত পরিবার ও এলাকাবাসী। স্বজনদের অভিযোগ, র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে 9 মাস তাকে আটকে রাখা হয় বন্দিশালায়। পরে তাকে সীমান্ত দিয়ে ভারতে পাঠালে অনুপ্রবেশের দায়ে 7 মাস কারাভোগ করেন। 2023 সালের 29 আগস্ট মধ্যরাতে র‍্যাব পরিচয়ে সাদা পোশাকে ধামরাইয়ের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। দিনের পর দিন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও খোঁজ পায়নি পরিবার। কত করলাম, কাকুতি মিনতি করলাম যে আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কিছুই কয় না। র‍্যাব ক্যাম্পেও আমরা অভিযোগ জমা দিছি, আমরা জিডি করা হয়েছে আমার ভাইয়ের জন্য। হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ পুলিশের ফোন। তাদের সহযোগিতায় পরিবারের খোঁজ পায় রহমতুল্লাহ। পরে তাকে হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। আমার নাম পরিচয় জিজ্ঞেস করে, আমি সবকিছু বলি। বলার পরে বলে আপনাদের ছোট ভাই আমাদের এই জায়গায় আছে, আপনারা যে কোনো ইমার্জেন্সি ভাবে আমাদের সাথে যোগাযোগ করেন। আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে। সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য। তবে দীর্ঘদিন বন্দি জীবনের পর মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত রহমতুল্লাহ। জানান আটকের পরপরই চোখ বাঁধা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত জায়গায়। সেখানে 9 মাস থাকার পর বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ভারতে পাঠানো হয়। অনুপ্রবেশের দায়ে বাকি সময় কাটান ভারতের দমদম কারাগারে। সাজা শেষ হয় ভারত সরকার তাকে দেশে পাঠায়। গাড়িতে আর কালকে কোন আসলো জানি না, চোখ বন্ধ ছিল। হ্যাঁ। রহমতুল্লাহ ইলেকট্রিশিয়ানের কাজ শিখছিলেন। তবে কেন কি কারণে র‍্যাবের পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারছেন না তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5 জন। ভোর 5টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সড়কের পাশে দাঁড়িয়েছিল একটি যাত্রীবাহী প্রাইভেট কার। এ সময় ঘন কুয়াশার কারণে পেছন দিক থেকে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলে নিহত হন প্রাইভেট কারের এক নারী যাত্রী। আহত 5 জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। শেয়ারবাজারে কারসাজিতে জড়িত বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম ও তার স্ত্রী নুরুন নাহার করিম সহ পুরো পরিবার। এ কাজে তাদের সহযোগিতা করে এমটিভি সিকিউরিটিজ ও এবি সিকিউরিটিজ। এমডির পিএস এবং পিওনের নামে এই দুটি হাউসের বিও অ্যাকাউন্টে গেছে 154 কোটি টাকার বেশি।
বিকন ফার্মাসিউটিক্যালস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2010 সালে। 13 সালে বিদেশে ওষুধ রপ্তানি শুরু করা কোম্পানিটির রপ্তানি বৃদ্ধি পেলেও 2020-এর পর থেকে তারা আর ওষুধ রপ্তানি করেনি। পরে বিকন মেডিকেল লিমিটেডের নামে রপ্তানি করা হয়, যেখানে প্রতিষ্ঠানটির সব পরিচালক ও দায়িত্বশীলরা এবাদুল করিমের আত্মীয়। লাভের অংশ শেয়ার হোল্ডারদের না দিয়ে নিজেদের মধ্যে রাখতেই এই কৌশল, অভিযোগ সাধারণ বিনিয়োগকারীদের। এখানেই শেষ নয়। বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম ও তার স্ত্রী, কোম্পানির চেয়ারম্যান নুরুন নাহার করিম, ছেলে উলফাত করিম, মেয়ে বিকনের পরিচালক রিসানা করিম সহ পরিবারের অনেকে জড়িত শেয়ার কারসাজিতে। সম্প্রতি ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে তাদের জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। 2018, 19, 20 ও 21 সালে বিকন ফার্মার এমডি এবাদুল করিমের পিয়ন আক্তার হোসেন, পিএস আজাদ হোসেন পাটোয়ারি, ছেলে উলফাত করিম, পরিচালক সোহেল আলম সহ শ্বশুরবাড়ির কয়েকজনের বিও অ্যাকাউন্টে 154 কোটি 20 লাখ টাকা জমা দেন এবাদুল করিম। এমন অস্বাভাবিক লেনদেন হয় এমটিবি সিকিউরিটিজ ও এবি সিকিউরিটিজে, যার সবগুলো চেকের কপি ও মানি রিসিট ইন্ডিপেন্ডেন্ট টিভির হাতে এসেছে। এ বিষয়ে ফোনে পাওয়া যায়নি এবাদুল করিমকে। কথা বলেন চেয়ারম্যান নুরুন নাহার করিম। বলেন তিনি শেয়ার ব্যবসার কিছুই বোঝেন না, সিকিউরিটিজ হাউসের লোকজন সব করেন। 260 করে কিনছি, এখন বিঘরে সে মার্কেটে খোঁজ নিয়ে দেন কত করে 100 কত টাকা জানি। এটা সম্বন্ধে কিছুই বলতে পারবো না। আসল কথা কি, আমি শেয়ার ব্যাপারটা খুব বুঝি কম, বললাম না, বুঝলে কি আর আমি এতগুলো শেয়ার, সব শেয়ার আমার ধরা খাওয়া। 2016, 17, 18 ও 19 এবং 20 সালে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি 5 থেকে 6% লভ্যাংশ দেয় কোম্পানিটি, যদিও পরের বছরগুলোতে বেড়েছে লভ্যাংশের পরিমাণ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হঠাৎ আবারও দেশের ডলার বাজার অস্থির হয়ে পড়েছে, বিক্রি হচ্ছে বাড়তি দামে। এমন অবস্থায় সন্দেহভাজন 13টি ব্যাংকের ডলার বেচা কেনার তথ্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকায় রাষ্ট্রীয় মালিকানার 2টি এবং বেসরকারি 11 বাণিজ্যিক ব্যাংক রয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল করতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক গঠন করেছে বিশেষ অনুসন্ধান টিম। আসন্ন রমজানকে কেন্দ্র করে বেড়েছে পণ্য আমদানি, সেই সঙ্গে আগের বকেয়া এলসির বিল পরিশোধের চাপ বেড়েছে। ফলে চাহিদা বাড়ায় নির্ধারিত মূল্যের চেয়ে 7 থেকে 8 টাকা বেশি দরে প্রবাসীদের থেকে ডলার কিনছে কোনো কোনো ব্যাংক, যার প্রভাব পড়েছে খোলা বাজারেও। মানি এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি হচ্ছে 127 টাকার বেশি দামে। সাভারে বাস চাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত বাস চালক, হেলপারকে গ্রেপ্তার সহ 6 দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ওই রুটে যান চলাচল বন্ধ রয়েছে। দুপুর 12টা থেকে মহাসড়কে সাভারের শিমুলতলায় রাস্তা অবরোধকারী শিক্ষার্থীরা জানান, শনিবার ভোরে বন্ধুদের সাথে সিআরপিতে ফেরার পথে পাকিজা এলাকায় শিক্ষার্থী প্রত্যয় সরকারকে চাপা দেয় ঠিকানা পরিবহনের একটি বাস। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার সহপাঠী সহ কলেজের শিক্ষার্থীরা চালক, হেলপারকে গ্রেপ্তার সহ নিরাপদ সড়কের দাবিতে রবিবারও মানববন্ধন এবং বিক্ষোভ করে। আজ দ্বিতীয় দিনের মতো তারা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমাদের দাবি একটাই, আমরা ভোক্তার জাস্টিস চাই, কিন্তু আমাদের কোনো সুরাহা পাইনি, তার জন্য আমরা আবার অবরোধ করতেছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ভাই হত্যার বিচার পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যেতে থাকবো। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় এমএম নিট ওয়ার্ল্ড লিমিটেড নামের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ জানায়, সোমবার সকালে কারখানার সামনে জড়ো হন শ্রমিকরা। এক পর্যায়ে সকাল 9টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে মালিকপক্ষের আশ্বাসে 3.5 ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। গত 3 নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করেন শ্রমিকরা। পরে 65 জনকে আসামি করে মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহারের দাবিতে 17 ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুবেল আহমেদ,
এই যে সড়ক অবরোধ করা হয়েছে এবং এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, এই মুহূর্তে মহাসড়কের কি পরিস্থিতি জানাবেন? নার্সিং কলেজের যে শিক্ষার্থী প্রত্যয় সরকার, তিনি ঠিকানা পরিবহন এর বাসের চাপায় কিন্তু নিহত হয়েছেন। এই ঘটনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি তার যে সহপাঠীরা রয়েছেন এবং নার্সিং কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু গতকালকেও কর্মসূচি পালন করেছেন। তারা গতকালকে মানববন্ধন করেছেন এবং কিছু সময়ের জন্য ঢাকা-রিচা মহাসড়ক অবরোধ করেছিলেন এবং সেখান থেকে তারা সেই ঘাতক যে বাসই রয়েছে, বাসের যে চালক হেল্পার রয়েছে, তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তারের একটি আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন এখন পর্যন্ত সেই বাসের চালক বা হেল্পার সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে এই শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই কর্মসূচি পালন করছে। দুপুর 12টা থেকে ঢাকা-রিচা মহাসড়কের যে সাভারের যে শিমুলতলা রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং তারা সেই ঠিকানা পরিবহনের বাসের যে চালক হেল্পার রয়েছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং সেই সাথে কিন্তু তারা সর্বমোট 6টি দাবি জানিয়েছেন। তারা বলছেন নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে, সাভারের যত্রতত্রভাবে গাড়িগুলো যেন, বাসগুলো যেন ওভারটেকিং না করতে পারে, সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু রোড স্পিড ব্রেকার নির্মাণেরও কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং এই শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দুপুর 12টা থেকে ঢাকা-রিচা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা সাভার হাইওয়ে থানা, সাভার মডেল থানা এবং উপজেলা প্রশাসনের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং জনভোগান্তির বিষয়টি তারা শিক্ষার্থীদের কাছে তুলে ধরে শিক্ষার্থীদের এই সড়ক অবরোধ প্রত্যাহারের তারা দাবি জানিয়েছেন এবং এই বাসটির সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন চালক বা হেল্পার তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য এবং এই অবরোধটি তুলে নিলে ঢাকা-রিচা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত ঢাকা-রিচা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে, ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারীরা। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।